আসসালামু আলাইকুম। টিচ এন্ড থট চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ নিয়ে আলোচনা করব এবং সেটা গণিত বিষয়ের ষষ্ঠ সপ্তাহে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অধ্যায় তোমাদের এখানে দেওয়া হয়েছে, ষষ্ঠ অধ্যায়, নবম অধ্যায়, অষ্টম এবং দশম অধ্যায়, অর্থাৎ 4টি অধ্যায় তোমাদের বিষয়বস্তু দেওয়া আছে এবং সেটার শিরোনামগুলো এখানে দেওয়া আছে। 2 চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান, লেখচিত্রের সাহায্যে সরল সহ সমীকরণের সমাধান। তারপর নবম অধ্যায় থেকে আছে সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য। অষ্টম অধ্যায় থেকে আছে চতুর্ভুজের প্রকারভেদ, চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজ অঙ্কন। এবং দশম অধ্যায় থেকে আছে বৃত্ত সম্পর্কিত আলোচনা, বৃত্তের ক্ষেত্রফল, ব্যালন বা সিলিন্ডারের ক্ষেত্রফল। তো এটা তোমাদের নির্ধারিত কাজ 3 নাম্বার। তো আছে আমরা মোটামুটি এটা শেষ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্টের নিয়মাবলী যেগুলো আছে সেগুলো তোমরা পঞ্চম সপ্তাহ পর্যন্ত জানো। তো নিয়মাবলী সম্পর্কে আমি আর আলোচনা করব না, আমরা সরাসরি প্রশ্নের সমাধানে চলে যাব। তাহলে চলো আমরা মূল কাজে চলে যাই। তা এখানে আমাদের সৃজনশীল প্রশ্ন আছে এক এবং সংক্ষিপ্ত প্রশ্ন ক। সৃজনশীলে এখানে এক প্রশ্নে আছে ক, খ, গ 3টি এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমার 7টি। আর সৃজনশীল প্রশ্ন 3 নম্বরে যেটা আছে সেখানে আমার 3টি প্রশ্ন দেওয়া আছে। তো আমরা প্রথমে 1 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। প্রথম প্রশ্নটা বলেছে, রফিকের পিতা এবং রফিকের 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 10:4 এবং 5 বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত হবে 2:1। ক দিয়ে প্রশ্ন বলেছে, প্রদত্ত তথ্যের আলোকে 2টি সমীকরণ গঠন করো। অর্থাৎ 2 চলক বিশিষ্ট সমীকরণ, যে সেই 2টি সমীকরণ আমাদের এখানে গঠন করতে বলছে। তো মনে করি রফিকের পিতার বর্তমান বয়স x বছর এবং রফিকের বর্তমান বয়স y বছর। তাহলে প্রথম শর্ত অনুযায়ী আমাদের কি হচ্ছে যে x - 5 y - 5, তাহলে ইকুয়াল টু 10:4। তো এটাকে আমরা অনুপাতে প্রকাশ করলাম, অর্থাৎ এটাও x - 5 ভাগ y - 5 এই অনুপাত অনুযায়ী আমরা সাজিয়ে ফেললাম। তারপর কি করছি, সেটাকে আমরা গুণন করছি, আড়াআড়ি গুণ যেটাকে বলে। তো আড়াআড়ি গুণ করে কি হচ্ছে যে 2 দিয়ে আমার x - 5কে গুণ করলে আসছে 2x - 10 এবং y - 5কে 5 দিয়ে গুণ করলে আমার আসছে 5y - 25। তো এরপর আমরা ক্যালকুলেশন করলাম, অর্থাৎ এক্স ওয়াই গুলো এক জায়গায় নিয়ে আসলাম এবং সংখ্যাগুলো আমরা আরেক সাইডে নিয়ে আসলাম। এরপর দেখা গেল যে এই দুটো -25 আর +10 থেকে বিয়োগ করলে থাকছে আমার -25, অর্থাৎ 2x - 5y - 15। এটা আমার 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্ত অনুযায়ী আসছে যে x + 5 y + 5 = 2:1। তো সেটাকে অনুপাত অনুযায়ী আমরা সাজিয়ে ফেলেছি, যে এটাকে ভাগ অবস্থায় দিলাম। তারপর কি করেছি, আমরা আড়াআড়ি গুণ করেছি, অর্থাৎ x + 5কে 1 দ্বারা গুণ করলে x + 5ই হয় এবং 2কে y + 2 দিয়ে গুণ করলে 2y + 10 হচ্ছে। এবার আমরা x এবং y গুলো এক পাশে নিয়ে আসলাম এবং সংখ্যাগুলো আরেক পাশে নিয়ে আসার ফলে এবার আমার আসছে x - 2y = 5। তো এটা আমার 2 নম্বর সমীকরণ। অর্থাৎ সমীকরণ কি কি দুইটা পেলাম আমরা। প্রথম সমীকরণটা ছিল 2x - 5y = -15 এবং দ্বিতীয় সমীকরণটা ছিল আমাদের x - 2y = 5। এটা আমার 2 নম্বর সমীকরণ। খ প্রশ্নে বলা আছে যে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের 2 জনের বর্তমান বয়স নির্ণয় করো। তো প্রতিস্থাপন পদ্ধতি অনুযায়ী আমরা যেটা ক থেকে আমরা পেয়েছি সমীকরণ, কি কি পেয়েছি, যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ একটু আগে যেটা পেয়েছি সেটা লিখলাম। এবং এখন কি করব আমরা, যে 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি করছি, আমরা x এর মানটা বের করার চেষ্টা করছি। তা কি করলাম, 2 নম্বর সমীকরণ থেকে লিখলাম x - 2y = 5, অতএব x = কি হচ্ছে 5 আর এই -2yটা হয়ে যাচ্ছে +2y। তো এটাকে আমরা ধরলাম 3 নম্বর সমীকরণ। আর এই x এর মানটা পেয়েছি, সেই মানটা আমরা যদি এখন এই 1 নং সমীকরণে যদি বসাই তাহলে আমাদের কি আসছে,
2x minus 5y equal to minus 15 এটা আমাদের 1 নম্বর সমীকরণটা ছিল, সেখানে আমরা x এর মানটা বসাচ্ছি। তাহলে এই x এর বদলে সেই মানটা বসিয়ে দিলাম, যে অর্থাৎ এই মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, এবং minus 5y equal to minus 15। এবার আমার 2 দিয়ে এই গুণ করলে কি হচ্ছে, 5 দুগুণে 10 প্লাস 2 দুগুণে 4y, আর তারপর মাইনাস 5y ইকুয়াল টু মাইনাস 15। তারপর মাইনাস 15 চলে আসলো। এবার মাইনাস ওয়াই ইকুয়াল টু কি আসছে, মাইনাস 15 মাইনাস 10, মানে এখানে যে প্লাস 10টা ছিল সেটা এখানে চলে আসছে। তো মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 25, কারণ ঋণাত্মক সংখ্যাগুলো আমাদের প্লাস হয়ে গেছে। তা এখন এই মাইনাসগুলোকে আমি উঠিয়ে দিতে চাচ্ছি, সেখানে আমি কি করব, আমরা মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দেব। তো গুণ করলে আমার কি আসছে, ওয়াই ইকুয়াল টু 25। এখন 3 নং সমীকরণ যেটা আমরা করেছি, 3 নং সমীকরণে যদি এই ওয়াই এর মানটা বসাই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, যে x ইকুয়াল টু 5 প্লাস 2y, এবং এই x যেভাবে আছে সেভাবে রাখলাম, শুধু y বদলে আমরা কি লিখলাম, যে 2.25, 5 প্লাস 2.25। তো এবার ক্যালকুলেশন করার পরে আমার x কত আসলো, x আসলো 55। তাহলে আমরা x ধরেছি, কিন্তু রফিকের বাবার বর্তমান বয়সটাকে আমরা x ধরেছিলাম, আর y ধরেছিলাম আমরা রফিকের বর্তমান বয়স। তো x এর মানটা আমরা পেয়েছি এই যে 55, আর এই y এর মানটাও পেয়েছি, এই যে y এর মানটাও পেয়েছি আমরা 25 বছর। তাহলে এটাই আমাদের উত্তর চলে আসছে। তা এবার আমরা গ নম্বরে চলে যাব। গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ক হতে প্রাপ্ত সমীকরণ দ্বয় লেখের সাহায্যে সমাধান করে খ এর উত্তরের সত্যতা যাচাই করো। তো এখন আমরা লেখচিত্রের মাধ্যমে দেখাবো। তো লেখচিত্রের মাধ্যমে আমরা মনে করি এই যে একটা লেখচিত্র আঁকা হয়েছে, তো সেই লেখচিত্রটা আমরা দেখো কিভাবে এঁকেছি। সেটা হলো যে নিচের দিকে আমাদের যেটা থাকে সেটা হলো এক্স অক্ষ, এবং উপরের দিকে থাকে আমাদের ওয়াই অক্ষ। কেমন? তো এই যে নিচের এই ওয়াই অক্ষকে যদি আমি আরেকটু টেনে দিই, সেটা আমার চলে আসে ওয়াই প্রাইম, আর এক্স এর অক্ষটাকে আমি যদি আরও এইদিকে একটু টেনে দিই তাহলে সেটা হবে এক্স প্রাইম। এখন আমার যে মানগুলো ছিল, আমাদের মানগুলো কি কি ছিল, মানগুলো ছিল আমাদের যে 10,7, 55,25 এবং 0,3। তো সেই অনুযায়ী আমরা এই যে এভাবে বসালাম। এখন কথা হলো যে এই যে এই অক্ষটাকে, মানে এক্স ও এই এখানে যেখানে যে রেখাটা ইয়েটা যোগ হয় অক্ষগুলো, সেখানে সেটা কিন্তু শূন্য। কেমন? তাহলে এই এক্স, এই যে এক্সটা দেখা যাচ্ছে, যেমন এই যে এক্স রেখা পর্যন্ত, এই এক্স এবং এই ও এক্স ডট, এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা দিয়েছি, যে কিভাবে আমরা ঘরগুলো নিয়েছি। আমরা ঘরগুলো নিয়েছি যে এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ এবং 0 মূল বিন্দু, এই ছক কাগজ মানে গ্রাফ কাগজের উভয় পক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে নিয়েছি। তারপরে সমীকরণের 3 হতে যে ডিজিটগুলি ছিল সেই সংখ্যাগুলো আমরা এখানে বসিয়ে তারপরে একটা আঁকলাম। আঁকার পরে দেখা গেল যে রেখাগুলি বিন্দুগুলি যখন আমরা মিলিত করলাম তখন সে কিন্তু একটা সরল রেখা তৈরি করেছে। ঠিক তেমনি আমরা কি করেছি, যে ইয়েতেও একই অবস্থা আবার যদি ইয়েতেও করি, সমীকরণ 4 নম্বরও যদি করি, সেটাও কিন্তু আমার এই একই রূপ ইয়ে হয়েছে। যেমন এটা থেকে আমরা পেয়েছিলাম কি 5, 0, 9,2, 55,25 বিন্দুগুলো যদি স্থাপন করে সংযুক্ত করি তাহলে সেটাও একটা সরলরেখা হয়ে যাচ্ছে। এবং আর এই সরলরেখা দুইটা আমাদের কোথায় মিলিত হচ্ছে, এই গ্রাফের মধ্যে একদম 55 এবং 25-এ গিয়ে ওরা মিলিত হয়ে যাচ্ছে। অর্থাৎ এই মিলন জায়গাটাকে আমরা নাম দিব একটা, সেটা হলো পি বিন্দুতে মিলিত হয়েছে, যে পি বিন্দুতে মিলিত হলো তারা, নাম দিলাম। তো
তো দেওয়ার পর এবার এই পি বিন্দুটার স্থানাঙ্কটাই আমার 55 এবং 25, অর্থাৎ এক্স ওয়াই ইকুয়াল টু এই যে এক্স ওয়াই আমার এক্স কমা ওয়াই ইকুয়াল টু 55 এবং 25, এটাই আমার সত্যতা যাচাই করে দেখানো হয়েছে। তো গ্রাফ পেপারটা আমরা এভাবে সুন্দর করে আঁকার চেষ্টা করব এবং এভাবে নির্দিষ্ট করে দেখিয়ে দেব। যদি সম্ভব হয় এখানে খাতায় আমি উপরে লিখে দিয়েছি, প্লাস গ্রাফের মধ্যেও আমি আবার লিখে দিয়েছি যে এক্স অক্ষ বরাবর কতটুকু ধরেছি 1 একক ক্ষুদ্রতম ঘরকে, আর ওয়াই অক্ষকে 1 একক করে ধরেছি। তো এবার আমরা সৃজনশীল 2 নম্বর চলে যাব। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে ক যে সমাধানগুলো আমরা করছি সেটা 1 নম্বর প্রশ্নে ছিল পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো। তো পিথাগোরাসের উপপাদ্যটি তোমাদের বইয়ের মধ্যেও আছে, সেখান থেকেও পাবে, কিংবা এখান থেকেও তুমি আমার দেখে নিতে পারো। সেখানে হলো যে কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। যদি আমরা সি কে অতিভুজ এবং এ ও বি কে অপর 2টা বাহুর দৈর্ঘ্য ধরি, তাহলে আমাদের এই পিথাগোরাসের সমীকরণের অনুযায়ী মানে উপপাদ্য অনুযায়ী আমাদের কি হবে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার। এটাই হলো আমাদের পিথাগোরাসের উপপাদ্য। এবার 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত 5:13, তাহলে অপর বাহু কত? তো মনে করি একটি বাহু 5a আর অতিভুজ 13a। এখন এই যে প্রশ্ন অনুযায়ী যেটা দেওয়া আছে যে 5:13, সেই অনুযায়ী আমরা লিখলাম, আর অপর বাহুটা ধরলাম b, যেটা আমরা বের করতে হবে। তাহলে আমাদের পিথাগোরাসের এই অনুযায়ী কি আসছে যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু একটি বাহু স্কয়ার প্লাস অপর বাহু স্কয়ার। এই একটি বাহু বলতে কিন্তু লম্বকে বোঝাচ্ছে এবং অপর বাহু বলতে ভূমিকে বোঝাচ্ছে। আমি এটা জাস্ট এমনি তোমাদের বোঝার জন্য নিচে দেখিয়ে দিলাম, যেন অতিভুজ, লম্ব এবং ভূমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখন অতিভুজের আমরা কি ধরেছি যে মানটা আমাদের প্রশ্ন অনুযায়ী ছিল 13a। তো 13a স্কয়ার মানগুলি বসিয়ে দিলাম। একটি বাহু ছিল আমার 5a, সে 5a স্কয়ার প্লাস বি, অপর বাহু ছিল বি স্কয়ার সূত্র অনুযায়ী। এবার এগুলোকে ক্যালকুলেশন করা হলো। ক্যালকুলেশন করার পরে এই যে এই জিনিসটা 169a স্কয়ার, এটা হলো কিন্তু 13a স্কয়ার, অর্থাৎ আমি এটাকে আবার এদিকে নিয়ে আসছি, কারণ বি স্কয়ার এদিকে চলে আসছে, তার মানে এই জিনিসটাকে পুরোটা আমি এখানে নিয়ে আসছি এবং এটাকে এখানে নিয়ে আসছি। আনার পরে তারপরে কি করেছি, এই 5 স্কয়ারকে আবার এদিকে নিয়ে আসছি, 5 5 25, এখানে প্লাস অবস্থায় ছিল, এখানে আনাতে আবার -25a স্কয়ার হয়ে আসছে, অর্থাৎ আমি সংক্ষেপে দ্রুত করে দেখেছি। এবার বি স্কয়ার ইকুয়াল টু এটা থেকে এটা বিয়োগ করলে আসছে 144a স্কয়ার। এখন এই স্কয়ারগুলো আমার ওঠার জন্য কি করতে হবে, উভয় পক্ষকে বর্গমূল করে দিলাম। বর্গমূল করার ফলে আমার কি থাকছে, আমার থাকছে বি ইকুয়াল টু 12a। কেমন, যেমন এগুলো আমি যদি বর্গমূল করে দিই, এভাবে যদি বর্গমূল করে দিই, তাহলে আমার কি থাকছে বি ইকুয়াল টু 12a। তা এইভাবে সমকোণী ত্রিভুজের অপর বাহুটা আমরা পেয়ে গেলাম, সেটা বি ইকুয়াল টু, যেটা আমাদের অপর বাহু ধরেছি সেটা হলো 12a একক। ঠিক আছে, এককের কথাটা লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোনো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের এমনভাবে অনুপাত লিখো যা দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব হয়। তো 3টা বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ, সেটা একটা অনুপাত করতে বলেছে। তো একটা ত্রিভুজের বাহুদের অনুপাতগুলি আমরা ধরলাম 3:4:5। তাহলে সমকোণী ত্রিভুজ এইভাবে যদি ধরি, তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারবো। তাহলে পিথাগোরাসের এ অনুযায়ী আমাদের কি আসছে যে 3 স্কয়ার প্লাস 4a স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। হ্যাঁ, একটু আগে আমরা যেটা দেখলাম যে এইভাবে পিথাগোরাস অনুযায়ী আসে, উপপাদ্য অনুযায়ী আসে। তা এটার অর্থ কি, মানে যা পিথাগোরাস এর সমকোণী ত্রিভুজের বিবৃতি সিদ্ধ করে, অর্থাৎ দুইটি বর্গক্ষেত্রের মানে দুইটি বর্গক্ষেত্রের সমষ্টি হবে এই অতিভুজের মানে এই বর্গক্ষেত্রটির। কেমন, আর এটাকে আমরা সবচেয়ে বড়, কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের 3টা বাহুর মধ্যে মানে 3টি এর মধ্যে অতিভুজ যে সে সবচেয়ে বড় থাকে, তাই 5কে আমরা অতিভুজ ধরেছি এবং বাকি দুইটাকে আমরা কি করেছি 3 এবং 4 ধরেছি। তো সেভাবে এটা ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে।
আচ্ছা, এবার আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাব। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ত্রিভুজ এ বি সি এ বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার হলে, মানে এ বি স্কোয়ার ইকুয়াল টু বি সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার হলে কোনটি সমকোণ হবে? তো একটা এবিসি ত্রিভুজ আঁকি। হ্যাঁ, এবিসি, এই যে একটা ত্রিভুজ আঁকলাম। তো এই এবিসি ত্রিভুজের এটা ধরলাম এ, এটা ধরলাম বি এবং এটা সি। তো এই এবিসি ত্রিভুজটার আমার এ বি স্কোয়ার, মানে যে এ বি স্কোয়ার, ঠিক আছে, এটা হলো আমার যে অতিভুজ। এই এ বি স্কোয়ারটার কার হবে, সমান হবে এই সি এ স্কোয়ার বা এসি স্কোয়ার যেটাই বলো, এবং হবে বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই দুটো মিলে হবে। তাহলে কে সমকোণ হচ্ছে? সিটা হচ্ছে আমার সমকোণ। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর খ বিভাগে, মানে খ নম্বরে বলা হয়েছে 1 নম্বর প্রশ্নে যে আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে একটা পার্থক্য কোথায়? তো আয়ত হলো একটা আবদ্ধ ক্ষেত্র। কেমন? আয়ত একটা আকৃতির মতো, অ্যান্ড সেটাকে আমরা কি করছি, একটা ক্ষেত্রের মধ্যে যখন আবদ্ধ ক্ষেত্র বলে তাহলে সেটা হয়েছে আয়তক্ষেত্র। বা সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তাকে আমরা আয়তক্ষেত্র বলছি। তাহলে আয়তক্ষেত্র হলো সামান্তরিকের একটা বিশেষ রূপ, আর আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণের পরিমাপ হয় 90 ডিগ্রি। তা আয়তকোণকে সমকোণী চতুর্ভুজ বলছে। তাহলে আয়ত আর আয়তক্ষেত্রের মধ্যে আমরা বুঝতে পারলাম যে এটার আসলে কোথায় পার্থক্য। আয়তটা হলো একটা আকৃতি আর সেটার ক্ষেত্রটা হলো আয়তক্ষেত্র। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি বলি, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটি যোগফল গুণ উচ্চতা। সমান্তরাল বাহু দুইটির যোগফল গুণ উচ্চতা। কেমন? এটা আমার এদিকে জায়গা হয়নি বলে আমার লিখতে পারিনি, এটা এভাবে হবে। তোমরা দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাবে যে সমান্তরাল বাহু দুইটির যোগফল গুণ উচ্চতা। যদি নাও দেখতে পাও আমার কথা অনুযায়ী তোমরা বুঝতে পারবে আমার কথাগুলি খেয়াল করলে। এবার 3 নম্বর প্রশ্নটা হলো ঘনক এবং ঘনবস্তুর মধ্যে পার্থক্য। এখন ঘনক এবং ঘনবস্তু, ঘন হলো গিয়ে ঘনক, এটা হবে ঘনক। তো ঘনকটা হলো যে সকল বস্তু বা পদার্থ কিছুটা স্থান দখল করে থাকে এবং যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে আমরা ঘনবস্তু বলছি বা ঘনক বলছি। আর আমরা ঘনকটা কাকে বলছি? যে আয়তকার বস্তু, ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে তাকে ঘনক বলছি। এটা ঘনবস্তু, এটা ঘনবস্তু, ঠিক আছে? এটা ঘনবস্তু আর এটা ঘনত্ব। এটা তাহলে বস্তুটার যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেটা ঘনবস্তু, আর আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ সেটা হলো আমার ঘনক। 4 নম্বর প্রশ্নে আছে একটি সমবৃত্ত ভূমির ব্যালনের ব্যাসার্ধ 3.75 সেন্টিমিটার ও উচ্চতা 11.50 সেন্টিমিটার। ব্যালনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? তো আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল ব্যালনের ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধ বলতে আর বোঝায়, আমরা আর দিয়ে প্রকাশ করি। তো ব্যাসার্ধ আর ছিল 3.75 সেন্টিমিটার, আর উচ্চতা যেটাকে এইচ দিয়ে প্রকাশ করছি সেটা ছিল 11.50 সেন্টিমিটার, মানে 50 সেন্টিমিটার। এখন এই ব্যালনটির সমগ্র তলের ক্ষেত্রফল, তো ব্যালনের ক্ষেত্রফলের সূত্রটা কি? আমাদের ব্যালন বের করার সূত্রটা হলো যে 2 পাই আর প্লাস এইচ। তো 2 ঠিকই লিখলাম, পায়ের মানটা লিখলাম, পায়ের মানটা আমাদের কি 3.1416, আর আর এর মানটা আমরা যে এখান থেকে নিয়েছি এখানে যেটা ছিল 3.75, আর এইচ এর মান, এই যে আর এর মান এখানে লিখলাম, আর আর প্লাস এইচ এর মান, এই আর এর মান এবং এইচ এর মান দুটোটাই লেখা হলো। লেখার ফলে দুটোটাই আমার সবগুলো ক্যালকুলেশন করার পরে আমার কি আসলো, 359 মানে 359.3197 বর্গ সেন্টিমিটার, যেহেতু ক্ষেত্রফল বলেছে তাই বর্গ চলে আসছে। এখন এই 319কে আমরা কি লিখতে পারি, 32 লিখতে পারি, 32 বর্গ সেন্টিমিটার লিখতে পারি। তোমরা
পায়ের মানটা মনে রাখার চেষ্টা করবে, আর যদি নাও রাখো, যদি ক্যালকুলেটরে তোমরা চাপ দিলে এটা পেয়ে যাবে, ক্যালকুলেটরে হিসাব করলে তোমাদের এই মানটা বেরিয়ে আসবে। 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন হয়। তো কমপক্ষে 5টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন হয়, তো এটা আমরা জানলাম। কিন্তু অনেক সময় আবার এই কম উপাত্ত দেওয়া থাকলেও বিশেষ চতুর্ভুজ আঁকা যায়, এক্ষেত্রে যুক্তি দ্বারা সেই 5টি উপাত্ত পাওয়া যায়। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করে। তো যে কোনো সরল রেখা একটা বৃত্তকে সর্বাধিক 2টা বিন্দুতে ছেদ করে। একটা সরল রেখা একটা বৃত্তকে সর্বাধিক 2টা বিন্দুতে ছেদ করতে পারবে। 7 নম্বরে বলেছে একটি চাকার ব্যাসার্ধ 34 সেন্টিমিটার হলে চাকাটি একবার ঘুরলে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। এখন একটা চাকা, আচ্ছা চাকাটা আমার কিসের মতো দেখতে, বৃত্তের মতো দেখতে। তো এখন একটা বৃত্তের ক্ষেত্রে আমরা কি করি, যখন সে একবার ঘুরে আসে, একটা চাকাটা যখন একবার ঘুরে আসে তার মানে সে কি করছে, সে একটা পরিমাণ একটা হচ্ছে, মানে একটা বৃত্তের মতো সৃষ্টি হচ্ছে। তাহলে ওর ব্যাসার্ধ ছিল আমার আর, মানে প্রশ্ন অনুযায়ী আর = 34 সেন্টিমিটার ছিল। তাহলে বৃত্তের পরিধি অনুযায়ী আমাদের সূত্রটা কি ছিল, যে পরিধি কিভাবে বের করি, 2πr। তো 2πr একক মানে এই সেন্টিমিটার। তো 2 আর পায়ের মানটা হলো, আমি লিখিনি, এটা ক্যালকুলেটর চাপ দিলেও পাবে, কিংবা তোমরা লিখেও নিতে পারো, যে 3.1416, 2 × 3.1416 ইন্টু আর এই আর এর মান 34 সেন্টিমিটার। তো এটাকে ক্যালকুলেশন করলে আমার চলে আসছে 213.63 সেন্টিমিটার প্রায়। তো চাকাটি একবার ঘুরলে আমার 213.63 সেন্টিমিটার পর্যন্ত হচ্ছে, এটাই আমার চাকার পরিধি। সৃজনশীল প্রশ্ন 3 নম্বর, এর সমাধান আমরা করব। সেটার 1 নম্বর প্রশ্নে যেটা আছে যে কোনো বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার এবং একটি আয়তের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। ক অনুযায়ী আছে যে চিত্রসহ ঘুড়ির সংজ্ঞা লিখো, মানে উদ্দীপকটাই আমার এটা ছিল এবং প্রশ্ন কয়ে আছে চিত্রসহ ঘুড়ির সংজ্ঞা লিখো। তো ঘুড়ির সংজ্ঞাটা আমার আসছে, যে চতুর্ভুজের 2 জোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘুড়ি বলে। তো এই যে আমরা একটা ঘুড়ি এঁকে দিলাম, যে ABCD, এটা একটা ঘুড়ি, সেটা আমরা এঁকে দিয়েছি। এবার খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে অঙ্কনের বিবরণ সহ উদ্দীপকের আলোকে বর্গটি আঁকো। তা এখন এই যে উদ্দীপকটা দেওয়া আছে সেটার অনুযায়ী আমার একটা বর্গ আঁকতে হবে, এবং সেটার অঙ্কনও একটা বিবরণ দিতে হবে। তা আমরা খ নম্বরে চলে যাচ্ছি। খ নম্বরে বর্গের পরিসীমাটা আমার দেওয়া ছিল কত, 12 সেন্টিমিটার। তো বর্গের পরিসীমা যদি 12 সেন্টিমিটার হয় তাহলে তার এক বাহুর দৈর্ঘ্য কি হবে। পরিসীমা বলতে বোঝায় কিন্তু এই যে 4 ও 5টা, কেমন 4টা বাহু মিলিয়ে কিন্তু পরিসীমা। তো তার একটা বাহু কি হবে, তাহলে একটা আমরা 4টা বাহু মানে 4a, যদি এক বাহু a ধরি আমরা, তো 4টা বাহু হলো 4a, এবং সেই 4aটাই আমার 12 সেন্টিমিটার। তাহলে শুধু a বের করছি কিভাবে, 4 দিয়ে 12কে ভাগ দিলে আমার 3 চলে আসছে। তার মানে একটা বাহুর দৈর্ঘ্য আমার 3 সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার হবে। তারপর সেন্টিমিটারটা আমি লিখে দিই। আচ্ছা, এবার একটা অঙ্কন করতে হবে এটা অনুযায়ী। তো সেখানে আমরা অঙ্কন করব। আমরা ধরি বিই একটা রেখা নিলাম, যে কোনো একটা রেখা নিলাম। সেই রেখাটাকে কি করলাম, আমরা যে কোনো একটা ব্যাসার্ধ নিয়েছি, যেমন এই যে এইখান থেকে একটা যে কোনো ব্যাসার্ধ নিলাম এবং সেটা বি বিন্দুকে কেন্দ্র করে কি করলাম, একটা বৃত্তচাপ আঁকলাম। কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকলাম। ওকে, সেটা আমি এতখানি পর্যন্ত নিয়ে আসছি বৃত্তচাপটা। আনার পরে এবার এই বৃত্তচাপটা আমার এখানে মিলিত হয়েছে, যেখানে মিলিত হয়েছে সেখান থেকে আমি আবার আরেকটা বৃত্তচাপ এবং সেখান থেকে আবার আরেকটা বৃত্তচাপ আঁকলাম।
তো এরপর এখান থেকে আবার কি করলাম যে এখান থেকে আরেকটা বৃত্তচাপ এবং এই জায়গা থেকে যে মিলিত হয়েছে সেখান থেকে আরেকটা বৃত্তচাপ আঁকার ফলে আমার কি সৃষ্টি হলো, এইখানে যে মিলিত হয়েছে সেই মিলন জায়গাতে এখান থেকে আমি বিএফ একটা রেখা টেনে দিলাম, মানে সংযোগ করে দিলাম। সংযোগ করে দেওয়ার ফলে কি হলো, বিই রেখার ওপর বিএফ একটা লম্ব সৃষ্টি হলো। তাহলে লম্বটা কিভাবে আঁকে সেটা বুঝতে পারলে, লম্ব আঁকা হলো। এখন আমাকে বলেছে যে বর্গ আঁকতে হবে। তো বর্গ অনুযায়ী আমার যে বাহুটা, একটা বাহুর দৈর্ঘ্য আমার 3 সেন্টিমিটার, তো বর্গের কিন্তু প্রত্যেকটা বাহুই সমান হয়, অর্থাৎ প্রত্যেকটা বাহু আমার 3 সেন্টিমিটার হবে। তো আমি কি করলাম যে 3 সেন্টিমিটার অনুযায়ী একটা স্কেলে মাপ নেব। এই যে সেন্টিমিটার আছে এখানে, হ্যাঁ, সেন্টিমিটার অনুযায়ী আমি এই যে দেখো এই যে 3 সেন্টিমিটার নিলাম, এই যে 3 সেন্টিমিটার। কেমন, এই 3 সেন্টিমিটার মেপে কম্পাসটাকে আমি কি করলাম, বিকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। তো এখানে একটা বৃত্তচাপ আঁকার পরে এটা সি বিন্দুতে ছেদ করেছে, আর আরেকটা কি করেছে, আরেকটা এই বিএফ লম্বের উপর এখানে এ বিন্দুতে ছেদ করেছে। কেমন, আচ্ছা, তো ছেদ করার পর এইখান থেকে একে কেন্দ্র করে এখানে আবার আরেকটা বৃত্তচাপ, সেই 3 সেন্টিমিটার অনুযায়ী আবার এই যে সি বিন্দুতে ছেদ করেছিল যেটা, সেখান থেকেও আমি আরেকটা বৃত্তচাপ আঁকলাম। তো এই দুইটা বৃত্তচাপ আমার ডি বিন্দুতে ছেদ করেছে। তো ডি বিন্দুতে ছেদ করার পর আমি কি করলাম যে এ আর ডি যোগ করে দিলাম। কেমন, এ আর ডি যোগ করে দিলাম, ঠিক তেমনি সি এবং ডি যোগ করে দিলাম। তাহলে আমার কি হলো, একটা বর্গক্ষেত্র আঁকা হয়ে গেল এবং সেগুলো প্রত্যেকটা বাহু 3 সেন্টিমিটার। এই অঙ্কনেরই বর্ণনাটা দিতে হবে আমাদের। সেই বর্ণনাটা আমরা দিলাম এখানে, যেখানে আমি যেভাবে বলেছি আমি চিত্রটা কিভাবে এঁকেছি সেই বর্ণনাটাই আমি এখানে লিখে দিয়েছি, যে কেমন করে এঁকেছি। যে বিই রেখা নিয়েছি এবং তার উপর বিএফ একটা লম্ব এঁকেছি এবং বিই আর বিএফ থেকে ওই যে বিসি এ এর সমান করে বিসি এবং বি এর একটা কেটে নিয়েছি, বৃত্তচাপ এঁকে নিয়েছি এবং এ আর সি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ মানে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে কি করলাম, একটা এ বি সি অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ এঁকে একটা ডি বিন্দু, যেগুলো ডি বিন্দুতে ছেদ করেছে, আর সেই এ ডি এবং সিডি যোগ করার ফলে আমার কি হলো, একটা এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ তৈরি হয়ে গেল। গ নম্বর প্রশ্নে আছে যে খ হতে অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তের কর্ণ ধরে আয়তটি আঁকো এবং সেই অঙ্কনের বিবরণ সহ। তো খ হতে আমাদের বর্গের একটা বাহুর দৈর্ঘ্য ছিল কত, 3 সেন্টিমিটার, একটু আগে যেটা করেছিলাম 3 সেন্টিমিটার। এখন সেই বর্গের কর্ণের দৈর্ঘ্য কি হয়, যে সেন্টিমিটারটা থাকে তার √2 হয়ে যায়। কেমন, 3 সেন্টিমিটার, তাই 3 সেন্টিমিটার √2 সেন্টিমিটার। এটাকে আমরা যখন ক্যালকুলেটরে চাপ দেব তাহলে আমাদের কি বের হবে, 4.24 সেন্টিমিটার চলে আসবে। তো এই অনুযায়ী আমি দুটো বাহু নিলাম। কেমন, তো দুটো বাহু নিয়েছি, যেহেতু আমাকে একটা আয়ত আঁকতে হবে, তো দুই রকম বাহু নিয়েছি, দুই সাইজের বাহু। তো একটা বাহু নিয়েছি 3 সেন্টিমিটার এবং আরেকটা বাহু মানে ধরেছি একটু বড়। তো করার পরে আমার কি হলো, একটা রেখা নিয়েছি, রেখা নেওয়ার পর সেটাকে আমি এ এর সমান করে, এই যে এ এর সমান করে আমি কি করেছি, এখানে একটা বৃত্তচাপ এঁকেছি। ঠিক আছে, এখানে একটা বৃত্তচাপ এঁকেছি যেটা বি বিন্দুতে ছেদ করেছে। এখন বি বিন্দুতে ছেদ করার পর আমি আবার কি করেছি, যে এ বিন্দুকে কেন্দ্র করে এই ই রেখার ওপর আগে একটা লম্ব এঁকে নিয়েছি। একটু আগে আমি দেখিয়েছি লম্বটা কিভাবে আঁকে, যে কোনো একটা ব্যাসার্ধ নিবা একে কেন্দ্র করে নিয়ে সেটাকে বৃত্তচাপ এভাবে একটা দিবা, এইভাবে একটা দিবে, দুটো বৃত্তচাপ দেওয়ার পরে এখান থেকে আবার আরেকটা বৃত্তচাপ, এখান থেকে আরেকটা বৃত্তচাপ করে আমি লম্বটা এফ লম্ব এঁকেছি। এই যে এখানে মিলিত হয়েছে, এই জায়গাটায় মিলিত হয়েছে। কেমন, তারপরে এটা এফ লম্ব এঁকেছি।
এটা আঁকার পর আমি এবার কি করলাম, যে ই বাহুটার এটা বড়, এটার মাপে কি করলাম, আমি একে কেন্দ্র করে এদিকে একটা বৃত্তচাপ আঁকলাম। কেমন, এইদিকে একটা বৃত্তচাপ আঁকলাম, এবং এই যে এখানে বি কেটেছিলাম, যে বি থেকেও আবার একটা বৃত্তচাপ আঁকলাম, দুইটা বৃত্তচাপ হয়ে গেল। এবার কি করছি আমি, এবার এই এর সমান করে, এটার সমান করে আমি এখান থেকে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। তাহলে এই যে এই এ থেকে আমি যে এর সমান করে যে একটা বৃত্তচাপ এঁকেছি সেটা ডি বিন্দুতে ছেদ করেছে, আর এই বি থেকে যে একটা বৃত্তচাপ এঁকেছি, এখান থেকে ডি থেকে যে বৃত্তচাপ, দুটো বৃত্তচাপ আমার সি বিন্দুতে ছেদ করেছে। ছেদ করার পর আমি কি করেছি, এ ডিসি যোগ করে দিয়েছি এবং বিসি যোগ করে দিয়েছি। তো দেওয়ার ফলে আমার কি হচ্ছে, একটা সুন্দর উদ্দিষ্ট একটা আয়ত চিত্র চলে আসছে। তো এভাবে করে আমরা চিত্রটা আঁকবো কম্পাসের সাহায্যে সুন্দর করে, এবং সেটারই একটা বর্ণনা আমি লিখে দিয়েছি যে কিভাবে চিত্রটা আঁকা হয়েছে, তোমাদেরকে সেভাবে বলে দিয়েছি ব্যাখ্যা করে। তারপর সেটাকে সাজিয়ে লিখবে তোমরা, যেমন ধরো লিখবে যে বিশেষ নির্বাচন, লিখবা যে মনে করি কর্ণের দৈর্ঘ্য ই 3√2 এবং একটি বাহু a=2 সেন্টিমিটার দেওয়া হলো, আয়তটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ অনুযায়ী যে এই রশ্মি নিলাম, তারপরে এ কেটে নিলাম, এ বিন্দুতে এএফ লম্ব এবি আঁকলাম, এবং বি বিন্দুকে কেন্দ্র করে ই এর সমান ব্যাসার্ধ নিয়ে এএফ এর উপর একটি বৃত্তচাপ যেটা ডি বিন্দুকে ছেদ করে, এবং বিডিকে কেন্দ্র করে যথাক্রমে এডি এবং এর সমান ব্যাসার্ধ নিয়ে এবং ডি এ বি কোণের অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ এঁকেছি যারা সি বিন্দুতে ছেদ করেছে। সি বিন্দুতে ছেদ করার ফলে আমরা কি করছি, ডিসি যোগ করে দিছি এবং বিসি যোগ করে দিয়েছি, যেটা আমার এ বি সি ডি একটা আয়ত তৈরি হয়েছে। তো এই ছিল আমাদের অষ্টম শ্রেণীর শেষ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, গণিত অ্যাসাইনমেন্ট। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং সহজভাবে বলার চেষ্টা করেছি। যদি কোনো সমস্যা হয়ে থাকে এবং বুঝতে যদি না পারো তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব কমেন্টের মধ্যে তোমাদের সেটা সুন্দর করে সমাধান দেওয়ার জন্য। আর গ্রাফ পেপারগুলি যখন চাই তোমরা অবশ্যই সেটা গ্রাফ পেপারের মধ্যে সুন্দর করে স্পষ্ট করে এঁকে দেওয়ার চেষ্টা করবে। তোমরা ভালো করে পরীক্ষা অ্যাসাইনমেন্টগুলো জমা দাও, কারণ এর উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষার উত্তীর্ণের বিষয়গুলো আসবে, অর্থাৎ তোমরা আগামীতে যে ক্লাস 9-এ উঠবে সেটার এটা যাচাই করা হবে। তাই সুন্দর মতো উপস্থাপন করবে এবং পরিষ্কার নির্ভুলভাবে করার চেষ্টা করবে, যাতে ভালো নম্বর পেয়ে বা ভালো মানের মাধ্যমে তোমরা নতুন একটা ক্লাসে যেতে পারো। তো আমার চ্যানেলে যদি তোমাদের আরও কিছু জানার থাকে, তা আমার চ্যানেলে আরও অন্যান্য ক্লাসের এগুলো থাকবে, পার্টগুলো থাকবে, সেগুলো তোমরা দেখতে পারো, সাবস্ক্রাইব দিয়ে তোমরা সেগুলো পেয়ে যাবে। তো আশা করি যে আমি আরও অনেক সমস্যা নিয়ে তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো এই চ্যানেলের মাধ্যমে। তাহলে তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আল্লাহ হাফেজ।